একবার ভাবুন তো, একটা সামান্য বিকল প্রিন্টার, আর তার আড়ালেই ঘটে গেল প্রায় $1 বিলিয়ন এক ব্যাংক ডাকাতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমরা ইতিহাসের অন্যতম দুঃসাহসিক আর জটিল এক আর্থিক অপরাধের ঘটনা নিয়ে কথা বলবো, একদম ধাপে ধাপে। ব্যাপারটার শুরু কিন্তু কোনো ফিল্মের মতো গোলাগুলি বা বিস্ফোরণ দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা যান্ত্রিক সমস্যা দিয়ে। 2016 সালের এক বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের একটা খুব দরকারি প্রিন্টার হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। এখন এই সমস্যাটা কর্মীদের কাছে নতুন কিছু ছিল না, আগেও এমন হয়েছে। তাই তারা ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে একটা সাধারণ টেকনিক্যাল গ্লিচ ভেবেই এড়িয়ে যায়। কিন্তু ঠিক ওই একই সময়ে পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। ব্যাংকের সিস্টেম থেকে পাঠানো হচ্ছিল ৩৫টা ভুয়ো টাকা ট্রান্সফারের রিকোয়েস্ট। আর সব মিলিয়ে টাকার অঙ্কটা কত ছিল জানেন? প্রায় $1 বিলিয়ন। এখন প্রশ্নটা হলো, একটা নষ্ট প্রিন্টারের সাথে এত বড় একটা সাইবার ডাকাতির সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এবার তাহলে গভীরে যাওয়া যাক। আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে এই ছোট্ট একটা প্রযুক্তিগত সমস্যা আসলে একটা বিশাল আন্তর্জাতিক সাইবার ক্রাইমের মূল চাবিকাঠি হয়ে উঠল। যে কোনো বড়সড় ডাকাতির প্ল্যান যেমন হয় আর কি, এটারও প্রস্তুতি শুরু হয়েছিল মূল ঘটনার অনেক দিন আগে থেকে। খুবই সতর্কভাবে আর অনেক ধৈর্য ধরে এর গ্রাউন্ডওয়ার্ক তৈরি করা হয়েছিল। এর বীজ বোনা হয়েছিল প্রায় ৯ মাস আগে। ২০১৫ সালের মে মাসে ফিলিপিন্সে মাত্র $500 দিয়ে কয়েকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়, যেগুলো পরে ইনঅ্যাক্টিভ ছিল। এই অ্যাকাউন্টগুলোই কিন্তু পরে চুরি করা টাকা পাচারের রাস্তা হিসেবে ব্যবহার করা হয়েছিল। তো গ্রাউন্ডওয়ার্ক তো রেডি। পরের ধাপটা ছিল ব্যাংকের ডিজিটাল সিকিউরিটি ভেঙে ভেতরে ঢোকা। এখানে কিন্তু কোনো ব্রুট ফোর্স অ্যাট্যাক বা খুব জটিল কিছু করা হয়নি। হ্যাকাররা ব্যবহার করেছিল খুব সাধারণ একটা ফাঁদ। তারা চাকরির আবেদনের নামে একটা ইমেল পাঠায়, আর ৩ জন কর্মী সেই ইমেলের সাথে থাকা সিভি ফাইলটা ডাউনলোড করে বসেন। ব্যাস, কাজ শেষ। ওই ফাইলের ভেতরেই ছিল ম্যালওয়্যার, যেটা চুপিসারে পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। আর এভাবেই হ্যাকাররা গোটা সিস্টেমের কন্ট্রোল পেয়ে যায় এবং প্রায় ১ মাস ধরে ব্যাংকের সমস্ত কার্যকলাপের ওপর নজর রাখে। তো হ্যাকারদের মূল টার্গেটটা কী ছিল? তাদের দরকার ছিল ব্যাংকের নিজস্ব একটা সিস্টেমকে ব্যাংকেরই বিরুদ্ধে ব্যবহার করা। আর সেই সিস্টেমটা হলো সুইফট সিস্টেম, মানে যে সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করে সারা বিশ্বের ব্যাংকগুলো একে অপরের সাথে টাকা লেনদেন করে। আর এটাই ছিল হ্যাকারদের কৌশলের সবচেয়ে অবাক করা দিক। দেখুন, তারা কিন্তু অসম্ভব সুরক্ষিত সুইফট নেটওয়ার্ক ভাঙার চেষ্টাই করেনি। তার বদলে তারা সোজা ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কে ঢুকে পড়েছে, আর সুইফট ব্যবহারের জন্য যে ক্রেডেনশিয়াল বা পরিচয়পত্র লাগে সেটাই চুরি করে নিয়েছে। মানে চাবি দিয়েই তালা খোলার মতো ব্যাপার। টেকনোলজি তো ছিলই, কিন্তু এই পুরো প্ল্যানের আসল বুদ্ধিমত্তা লুকিয়েছিল অন্য জায়গায়। আর সেটা হলো এর টাইমিংয়ে। ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক। হ্যাকাররা এমন একটা সময় বেছে নিয়েছিল যখন বাংলাদেশ, নিউ ইয়র্ক আর ফিলিপিন্সের সাপ্তাহিক ছুটিগুলো মিলেমিশে একটা অদ্ভুত সুযোগ তৈরি করে দেয়। দেখুন, বৃহস্পতিবার বাংলাদেশে যখন দিনের কাজ শেষ, তখন ডাকাতি শুরু হয়। পরের দিন শুক্রবার বাংলাদেশে ছুটি, আর ওদিকে নিউ ইয়র্ক ফেড টাকা প্রসেস করা শুরু করে। রবিবার যখন বাংলাদেশে অফিস খুলল, তখন নিউ ইয়র্কে ছুটি, আর সোমবার যখন নিউ ইয়র্ক ফেড ব্যবস্থা নিতে গেল, তখন আবার ফিলিপিন্সে চাইনিজ নিউ ইয়ারের ছুটি। মানে কয়েকদিনের জন্য একটা পারফেক্ট কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেল। প্ল্যানটা প্রায় নিখুঁত ছিল বলতেই হবে, কিন্তু এরপরেও কয়েকটা অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা আর সামান্য কিছু মানসিক ভুল একটা বিশাল বিপর্যয় ঘটতে দেয়নি। ভাবা যায়, প্রথম ধাক্কাতেই প্রায় $870 মিলিয়ন ট্রান্সফার আটকে গিয়েছিল। আর কারণটা শুনলে অবাক হতে হয়। একটা ট্রান্সফারের ঠিকানা ছিল ফিলিপিন্সের জুপিটার স্ট্রিট। এখন এই জুপিটার শব্দটা আমেরিকার একটা স্যাংশন লিস্টে থাকায় সিস্টেম অটোমেটিক্যালি ওই লেনদেনটা ব্লক করে দেয়। পুরোটাই একটা কাকতালীয় ব্যাপার। শুধু তাই নয়, এরপর আরও প্রায় $20 মিলিয়ন একটা লেনদেন আটকে দেওয়া হয় এবং টাকাটা ফেরতও চলে আসে। এটার কারণ আরও মজার। ডয়েচে ব্যাংকের এক কর্মচারী খেয়াল করেন যে বেনিফিশিয়ারির নামে ফাউন্ডেশনের বদলে ভুল করে ফান্ডেশন লেখা হয়েছে। ব্যাস, এই সামান্য বানান ভুল দেখেই তিনি লেনদেনটা থামিয়ে দেন। একটা ছোট্ট টাইপও বাঁচিয়ে দিল মিলিয়ন মিলিয়ন ডলার। তবে এতগুলো লেনদেন আটকে গেলেও শেষ পর্যন্ত একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু ঠিকই হ্যাকারদের হাতে চলে গিয়েছিল। প্রায় $81 মিলিয়ন যা চুরি হয়েছিল, সেটা খুব দ্রুত ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের 4টা অ্যাকাউন্টে পাঠানো হয়। সেখান থেকে টাকাটা যায় একটা রেমিটেন্স কোম্পানিতে এবং তারপর সোজা ম্যানিলার একটা ক্যাসিনোতে। আর ক্যাসিনো থেকে সেই টাকাগুলো এমনভাবে নগদ টাকায় তুলে নেওয়া হয় যার আর কোনো খোঁজ পাওয়া সম্ভব ছিল না।
ছুটির দিন আর ওখানকার কঠোর ব্যাংক গোপনীয়তার আইনকে কাজে লাগিয়ে টাকাটা হাওয়ায় মিলিয়ে যায়। তাহলে পুরো ঘটনার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? বেশিরভাগ টাকাই বেঁচে গিয়েছিল পিওর লাকের কারণে, কখনো একটা শব্দের জন্য, কখনো একটা বানান ভুলের জন্য। আর যে $81 মিলিয়ন চুরি হয়েছিল সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র নিখুঁত টাইমিং আর স্থানীয় ছুটি সুযোগ নেওয়ার কারণে। তদন্ত যখন এগোতে থাকল, তখন এফবিআই এমন কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে পেল যা সরাসরি উত্তর কোরিয়ার একটা হ্যাকিং গ্রুপ ল্যাজারাস গ্রুপের দিকে আঙুল তুলছিল। হ্যাকিংয়ে ব্যবহার করা কোডে কোরিয়ান ভাষা পাওয়া যায়, আইপি অ্যাড্রেসও উত্তর কোরিয়ার ছিল। এর থেকে বোঝা যায় এই অপরাধটা হয়তো শুধু টাকার জন্য ছিল না, এটা ছিল এক ধরনের সাইবার অ্যাটাক। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়, একটা বড়সড় টুইস্ট এখনও বাকি। অবাক করার মতো ব্যাপার হলো, বাংলাদেশ ব্যাংক নিজেই প্রথমে এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা এফবিআই আসার আগেই প্রমাণ মুছে ফেলার জন্য একটা প্রাইভেট ফার্মকে হায়ার করে। এই কাজের ফলে তদন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর ব্যাংকের গভর্নরেরও চাকরি যায়। আর এর থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে, ভেতরের কেউ কি জড়িত ছিল? আর এটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। এই $1 বিলিয়ন ডাকাতিটাকে পুরোটাই বিদেশি হ্যাকারদের নিখুঁত পরিকল্পনা ছিল, নাকি যে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি হলো সেই ভল্টের চাবি তাদের হাতে তুলে দেওয়ার জন্য ভেতরেও কেউ ছিল? উত্তরটা আজও অমীমাংসিত।